তারাও কিন্তু একসময় ২০১৮ সালে তাদের একটা ম্যাপ ছিল। সেই ম্যাপে দেখানো হচ্ছে তারা কিন্তু সেন্ট মার্টিন দেখিয়ে দিয়েছে আমাদের। সাথে, সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এসে প্রতিবাদ করেছে। এরপর আর দেখা যায় না। কেন তারা ম্যাপ না আনলো? অতীতে যে মিয়ানমারের যে সংকটটা ছিল, এখানে কোফি আনানের যে রিপোর্টটা ছিল, সেই রিপোর্টের কাজ হচ্ছে না। জাতিসংঘ নিজেই কিন্তু এখন ওলটপালট কথাবার্তা বলতেছে। বিশেষ করে রিফিউজি সম্পর্কে। তাহলে মানবাধিকার যারা করতেছে তারাও বলতেছে। তাহলে এখন কি করতে বাংলাদেশে? একা কথা ঠিক না তো। আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি সংসদের প্রত্যেক সদস্যকে নিয়ে একে সংসদে কথা বলে ১ টা বা ২ টা দিন নির্ধারণ করেন সংসদে কথা বলার জন্য। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বলব, আপনি একা কথা বলছেন কেন? আপনার সাথে অন্যদের কথা বলতে বলুন। এখানে ২ টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন স্পষ্ট। এটা কারা করছে? এটা কি বিদ্রোহীরা করছে নাকি স্বয়ং মায়ানমার আর্মিরা করছে? এটা একটা অস্পষ্ট বিষয় কিন্তু। প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে কিন্তু ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা কিন্তু মনে হচ্ছে এই ক্ষেত্রে খুব একটা সফল বা পরিস্থিতি পাচ্ছে না। কারণ ওখানে আমাদের যিনি অ্যাম্বাসেডর আছে তিনি তো মিয়ানমার ডেস্ক দেখতেন আগে এবং ওইখান থেকে তথ্যগুলো কি আসতেছে। এক্ষেত্রে বাংলাদেশের সাথে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টারন্যাশনাল যারা জড়িত আছেন সেখান থেকে তথ্য কি আসতেছে। এখানে কিন্তু তথ্য প্রবাহ ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ওখান থেকে যেগুলো আসতেছে কারা দিচ্ছে? কারণ লক্ষ্য করার বিষয় ইদানিং যুদ্ধ হতো, যুদ্ধটা যে হচ্ছিল ড্রোন। এরা কিন্তু ড্রোন ব্যবহার শুরু করেছিল। কিন্তু এখন কিন্তু মিয়ানমার নিজেই কিন্তু চাইনিজ বাণিজ্যের ড্রোনগুলোকে তারা অস্ত্রের দিকে রূপান্তর করে ব্যবহার করতেছে। তাহলে যুদ্ধটা কিন্তু টার্ন করেছে ভিন্ন একটা অ্যাঙ্গেলে। এখন ড্রোন ভিত্তিক হয়ে গেছে কিন্তু। এই ক্ষেত্রে আপনার এখন যারা বিদ্রোহী গ্রুপ আছে তাদের জন্য কিন্তু সমস্যা ব্যাপক। কারণ ইতিমধ্যে চায়না থেকে যে অস্ত্রগুলো এসেছে দেখা যাচ্ছে সেখানে যারা ধরেছে বিদ্রোহী বলতেছে এগুলি চায়নাগুলো এগুলোকে নতুনভাবে সংস্করণ করা হয়েছে। এখন যুদ্ধক্ষেত্রে কিন্তু মোড় ঘুরে যাচ্ছে। আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এখানে মর্টার সেল আসতেছে। ৩ টি জাহাজ সেখানে আছে। জাহাজগুলো কি জন্য আছে? এরা কি সেই যারা আরাকান আর্মি তাদের ঘিরে রাখছে? নাকি তারা আমাদের ভয় দেখাচ্ছে? ব্যাপারটা তা না কিন্তু। কারণ সেন্ট মার্টিনে যারা আছে তারা আসতে পারতেছে না। ওখানে গোলাগুলি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে গুলি করা হয়েছে কিন্তু। এখন সেন্ট মার্টিনে ১০,০০০ লোক আছে। মাত্র ৮ বর্গ কিলোমিটার। খেয়াল করবেন। ছোট্ট জায়গা। ১০,০০০ লোক। তাদেরকে ইতিমধ্যেই অন্য বিশেষ করে খাবারের পানির সংকট, খাবারের থেকে শুরু করে সর্বস্ব সংকট দেখা দিচ্ছে। এবং প্রায় একটা বিরাট জনগোষ্ঠী টেকনাফে আটকা আছে। তারা যেতে পারতেছে না। এখন ডিসি কিন্তু আলোচনা করেছে জেলা প্রশাসক এবং তারা মিটিং করেছে। কোঅর্ডিনেশন মিটিং করে বলেছে বিকল্প পথ আছে কিনা। এখন বিকল্প পথ তৈরি করেন। সমস্যাটা হচ্ছে মর্টার শেল আসতেছে কেন? এখন যুদ্ধটা হচ্ছে কিন্তু বিদ্রোহীদের সাথে মায়ানমার আর্মি। এখানে বাংলাদেশ কি করবে? ওখানে বিজেপি যেটা বর্ডার পুলিশ বলা হয়। আমরা তো বিজেপি, আমাদের বর্ডার গার্ড। এখন এখানে ২ পক্ষেই বলা হচ্ছে আমরা সতর্ক আছি। এখন আমরা কি করতে পারি? প্রফেসর কলিমুল্লাহ তো সুন্দরভাবে বলেছে এটা ঐতিহাসিক ব্যাখ্যা দিয়েছেন। এখন হুম। ঐতিহাসিক ব্যাখ্যা থাকবে এখানে। কারণ মায়ানমার সরকার কি চাচ্ছে? তারাও কিন্তু একসময় ২০১৮ সালে তাদের একটা ম্যাপ ছিল। সেই ম্যাপে দেখানো হচ্ছে তারা কিন্তু সেন্ট মার্টিন দেখিয়ে দিয়েছে আমাদের। সাথে, সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এসে প্রতিবাদ করেছে। এরপর আর দেখা যায় না। কেন তারা ম্যাপ না আনলো? ওই যে নিরাপত্তার প্রশ্নে জয়শঙ্করের কথা বললেন প্রফেসর কলিমুল্লাহ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেখুন। এখন মায়ানমার বলতেছে ১৯০০ সালে ব্রিটিশরা যখন এই সেন্ট মার্টিন দ্বীপটাকে তারা দখল করে নিল, অন্তর্ভুক্ত করলো কিন্তু। এরপরে কিন্তু যখন সেন্ট মার্টিন তখন মায়ানমারও কিন্তু ব্রিটিশ সামনে জাতা ছিল। যখন স্বাধীন হয়ে গেল তখন কিন্তু এই অঞ্চলে চলে আসতো। অর্থাৎ নিরাপত্তা বলের ক্ষেত্রে ব্রিটিশ যে বিভাজনটা করেছে ওখানেও তাদের একটা কুটো চাল ছিল। তারা কিন্তু এই অঞ্চলটাকে এরকম একটা পর্যায়ে রেখে গেল যুদ্ধ চলবে, সংগ্রাম চলবে অর্থাৎ একটা অস্থিতিশীল পর্যায়ে রেখে গেল। এটা ভারতের জন্য সংকট হয়েছে, মায়ানমার জন্য সংকট হয়েছে। এখন সেন্ট মার্টিন কার? মূলত বলা হচ্ছে বাংলাদেশে। তাহলে ২০১৮ সালে তারা কেন তাদের ম্যাপে দেখালো? যেটা ভার্টিক্যাল ম্যাপে চায়না দেখাচ্ছে অরুণাচল প্রভিন্সকে। এই যে মনমোহন যে লাইন আপনার যে ব্রিটিশরা পরে গিয়েছিল, এটা তো চায়না মানে নেই। মায়ানমারের সাথে আমাদের দেখেন, তারা কিন্তু স্বাধীনতার সময় কিন্তু মায়ানমারের একটা অংশ মোহাম্মদ জিন্নাহর কাছে কিন্তু লোক পাঠিয়েছিল যে আমরা পাকিস্তানের সাথে আসতে চাই। তারা বলেছে টু লেট, আসতে পারবে না। তাদের সমস্যা আছে একটা। এখন এরকমও হতে পারে মিয়ানমারে যারা ইতিমধ্যেই বর্ডারের সাথে বসে আছে প্রায় ৩০,০০০ লোক চিন্তা করেন। ২০ থেকে ৩০,০০০ লোক। তারা যেকোনো মুহূর্তে কিন্তু বাংলাদেশের দিকে আসতে পারে। কিন্তু যেহেতু বাংলাদেশ বলেছে আমরা জিরো টলারেন্স, আমরা আর লোক নেব না। ইভেন জাতিসংঘ বলেছে সুযোগ দেন।
ওয়েস্টার্ন ইউরোপে কিন্তু সুর চালাচ্ছে, আসতে দেন। এখন আমরা কেন আসতে দেব? এখন দেখেন পশ্চিমা বিশ্বের খেলা, টেবিলের খেলা একটা আসছে। খেলাটা কি? আমরা যদি আসতে দেই, এক সমস্যা, না দিলে আবার মানবতার সমস্যা আসতেছে। কিন্তু মিয়ানমারকে কিন্তু কিছু বলতে পারতেছে না। মিয়ানমার সরকার যেটা করতেছে, সেখানে কিন্তু অসহায় হয়ে গেছে সবাই। যত শক্তি প্রয়োগ করতেছে, পারসুয়েশন কিন্তু আমাদের উপরে। আবার এদিকে দেখেন, আমেরিকা সহ জাতিসংঘ বলতেছে, এখানে যারা আছে তাদেরকে অ্যাবজর্ব করেন। অর্থাৎ ১৫ লক্ষ রোহিঙ্গাকে আমাদের মধ্যে নিয়ে নিতে হবে। এইসব ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে একটা। এখানে সৌদি আরবের চাপও তো আছে। তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অতীতে যে মিয়ানমারের যে সংকটটা ছিল, এখানে কোফি আনানের যে রিপোর্টটা ছিল, সেই রিপোর্টের কাজ হচ্ছে না। জাতিসংঘ নিজেই কিন্তু এখানে ওলটপালট কথাবার্তা বলতেছে। এই বিশেষ করে রিফিউজি সম্পর্কে। তাহলে মানবাধিকার যারা করতেছে তারাও বলতেছে। তাহলে এখন কি করতে বাংলাদেশ? যুদ্ধ করবে? না। বাংলাদেশ এখন পর্যন্ত যুদ্ধে না যাওয়ার শর্তে অটল আছে কিন্তু। কেন? কারণ প্রফেসর কলিমুল্লাহ সুন্দরভাবে আবারও বলেছি। তিনি বলেছেন এখানে রাশিয়ার হাত আছে, চীনের হাত আছে, ইসরায়েলের হাত আছে। আপনি এমনকি দেখা যাচ্ছে আমাদের উত্তর আমাদের পূর্বে ভূখণ্ড যদি মানে অরক্ষিত হয়ে যায় বা আমাদের ভূখণ্ড দখল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তো সেখানে কেন ব্যবস্থা নেই? যাব না, কেন যাব না? অরক্ষিত করা হবে না কিন্তু। এখানে চেক এন্ড ব্যালেন্স আছে। মিয়ানমার আর্মি হচ্ছে দক্ষিণ পূর্বে এশিয়ার মধ্যে ভয়ঙ্কর আর্মি কিন্তু এটা। আর এখানে যে বৌদ্ধইজম আছে সেটা কিন্তু অত্যন্ত কট্টর বৌদ্ধইজম। এবং তারাও কিন্তু কিছুটা উগ্রবাদী বৌদ্ধইজম। বাংলাদেশের বৌদ্ধরা কিন্তু উগ্রবাদী না। একটু নমনীয়। তারা উগ্রবাদী কিন্তু। অর্থাৎ বৌদ্ধ যে সমাজটা আছে তারাও কিন্তু উগ্রবাদী। ওখানে যে মায়ানমার আরাকানে যে ব্যাপারটা আছে এটা ভিন্ন বিষয়। এখন মর্টার শেল যেগুলো হচ্ছে মূলত সেটা কিন্তু গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধের কারণে কিন্তু আমরা কিছুটা বিব্রত হচ্ছি। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক থেকে এখনো কিন্তু নিশ্চিত করতে পারছে না যে গুলি কোথা থেকে আসতেছে, মর্টার গুলি কারা ছাড়তেছে, কি জন্য ছাড়তেছে। আমি মনে করি এ ব্যাপারে বাংলাদেশ সরকার উচিত হবে দ্রুত আন্তর্জাতিক গোয়েন্দা যে সংস্থাগুলো আছে বা ব্যবস্থাপনা আছে তাদের মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়া, আমাদের দূতাবাসকে বলা যে আসলে সেখানে কি হচ্ছে যতটুকু সম্ভব বাংলাদেশকে জানাও। তা না হলে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন অস্পষ্ট কথা, অস্পষ্ট কথা দিয়ে কিন্তু যুদ্ধ করা যাবে না, সীমান্ত রক্ষা করা যাবে না। কিন্তু আপনাকে স্পেসিফিক হতে হবে বিকজ ইউ আর এ সভরেন কান্ট্রি। আপনাকে বলতে হবে এটা কারা করছে। যদি বলতে না পারেন, যে প্রক্রিয়া জানা যায় সেই প্রক্রিয়ার সাথে আপনি গোয়েন্দা সংস্থাগুলোকে আন্তর্জাতিকভাবে আরো শক্তিশালী করুন, তথ্য সরবরাহের জন্য। আর আমি মনে করি সব কথা শেষ কথা, এখানে বার্মা একটা কথা বলছে, বার্মা কিন্তু সচল হয়ে গেছে ইতিমধ্যে। এবং এই একটা বলা আছে বিদ্রোহী গ্রুপ যে ন্যাশনাল গভর্নমেন্ট তারা করেছে তাদেরকে সাহায্য তারা করবে, প্রয়োজনে বিভিন্ন সরঞ্জাম দিবে। এবং বাস্তব ভিত্তি হচ্ছে আমেরিকা উপত্যকা যাই বলুক, প্রয়োজন হলে তারা অস্ত্র সরবরাহ করবে। যদিও বলেছে তারা সফট ওয়েতে কাজ করেছে, না তা না। ওইখানে কিন্তু সমস্যা হচ্ছে চীনের সমর্থনের সাথে রাশিয়ার সমর্থন, ভারতের সমর্থন। তারা কিন্তু চাচ্ছে না আমেরিকা এইখানে তার অবস্থানটা কেন। এখন বাংলাদেশ কি করবে? একটা পথ খোলা আছে কিন্তু। বাংলাদেশ যদি মায়ানমারের সাথে হাত মিলাতে যায় সমস্যা আমেরিকা। আবার যদি আমেরিকার সাথে যদি হাত মিলাতে যায় সমস্যা কিন্তু ভারত, রাশিয়া, চীন। সে কি করতে পারে? ঠিক এই অবস্থায় যে কোনো সরকার যদি ক্ষমতা থাকতো, আমি ইন জেনারেল বলতেছি, কি বিএনপি, জাতীয় পার্টি, কি আওয়ামী লীগ, যেই থাকতো সমস্যাটা কিন্তু সার্বিক। এটা কোনো দলীয় সমস্যা না। কি করতে পারতেন? অনেক হয়তো উদাহরণ দিয়ে বলবেন জিয়াউর রহমান করেছিল। জিয়ার সময়টা এক জিনিস নাই। ভূ রাজনীতি চেঞ্জ হয়ে গেছে। এখনকার সংকটটাকে এখন দিয়ে বোঝেন। অতীতের উদাহরণ টেনে এই সমস্যাকে কখনোই আপনি ছোট করতে চাইেন না। এটা ভিন্ন সমস্যা। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, বড় দেশগুলো ভিন্ন ভিন্ন বার্তা দিচ্ছে এবং তারা আমাদের বাংলাদেশের জন্য তারা কনফিউজিং অ্যাপ্রোচের কথা বলতেছে। এটা বিপদ। এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমরা কি সামরিক শক্তি বাড়াবো? না। আমাদের জনসংখ্যা কিন্তু প্রায় ২০ কোটি। তাদের মাত্র ৫.৫ কোটি ৬ কোটি। আয়তন আমাদের ৫৫,০০০ বর্গ মাইল প্লাস, তাদের তো ২৫০০ বর্গ মাইল। সুবিধা আছে তাদের ১৪টা প্রভিন্স, অর্থাৎ ৭টা প্রভিন্স, ৭টা ওই অঞ্চল ডিভিশন বলে দাঁড়ায়। ওই ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু পাহাড়ি এলাকা, যুদ্ধ সেবা হবে না হুম। কিন্তু। সমস্যা আছে কিন্তু। অসংখ্য গৃহযুদ্ধ চলছে সেখানে এবং প্রত্যেকটা গ্রুপই শক্তিশালী, অর্থাৎ অভ্যন্তরীণ ভাবে তারা কিন্তু সবল না। তাহলে সামরিক শক্তি কি করবেন? তাদের যে দুর্বল স্থানগুলো আছে, অবস্থান, সেগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। এই টক শোতে বলতে হবে কি কি কারণে তারা আগাতে পারবে না, কি কারণে আমরা আগাতে পারবো, কি কারণে যুদ্ধ হবে না, কি কারণে ব্যালেন্স হয়ে যাবে। আমি মনে করি এখন যা ঘটছে এটা সাময়িক, কিন্তু একটা অসুবিধা আছে কিন্তু। যে কোনো মুহূর্তে
আবারও কিন্তু মিয়ানমার থেকে ঢল নামতে পারে বাংলাদেশের দিকে, এবং এই ঢল নামার সাথে আমেরিকা একমত থাকবে। আমেরিকা কেন থাকবে? উনি সমস্যা সৃষ্টি করে কিন্তু ঘোলাট থেকে কিন্তু সে স্বার্থ দেওয়ার চেষ্টা করবে, এটাও লক্ষ্য রাখতে হবে। সুতরাং মৌলিক জিনিসটা হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত তার পররাষ্ট্রনীতিতে অনেক বোঝাপড়ার পরেও স্থির আছে। অনেক হয়তো বলতে পারে, যেমন আমার টক শোতে অনেক বক্তা বলে দেবেন যারা পার্টিসিপেট করেন যে বাংলাদেশ কেন যুদ্ধ করে না। আরে ভাই, মুখের কথা বলে না, যুদ্ধ সোজা জিনিস না। একবার যুদ্ধ লেগে গেলে আপনার অর্থনৈতিক দেশ কি হবে? আপনার সাপ্লাই চেন কে? আপনার অস্ত্র কে দিবে? আমেরিকা দেবে, রাশিয়া দিবে, চীন দেবে, ভারত দেবে? কেউই দিবে না, কারণ সবগুলি মায়ানমার যুদ্ধ। কিন্তু আপনার প্রধান কথা হলো যুদ্ধের জন্য প্রথম প্রয়োজন সাপ্লাই চেন ঠিক আছে কিনা, আপনার আর্থিক অবস্থা ঠিক আছে কিনা। এগুলো ঠিক না থাকতে পারবেন না। কিন্তু এই বাস্তবতা রেখে আমাদের চিন্তা করতে হবে। আমি আশা করি এখানে যে দুজন দর্শক আছেন তারাও হয়তো বাস্তবের আলোকেই প্রশ্ন রাখবেন। আমি প্রথম কথা বলতে চাই, তারেক জিয়ার কথা এখানে না আসে ভালো, এটা ভিন্ন প্রসঙ্গ। সরকার একটা পার্ট হতে পারে, তারেক জিয়া এখানে চিন্তা করে রাষ্ট্র করবে না, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এবং এটার সাথে এটা যুক্ত করে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাব করার কারণে সমস্যা স্পেসিফিক। মায়ানমারের সাথে এখন আমাদের যা হচ্ছে সেগুলো শুরু হওয়াটা কি হবে, আমরা কার সহযোগিতা নেব? এই ক্ষেত্রে প্রধান দায়িত্ব হবে পার্লামেন্ট যেভাবে নির্বাচিত হোক না, পার্লামেন্টে যে 350 জন সদস্য আছেন, বিশেষ করে অপোজিশন বা ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন তাদের কথা বলবো। আমি ব্যারিস্টার সুমনকে বলবো, দেশের ভিতরে অভ্যন্তরে অনেক কথা বলেছেন, এবার আপনার দায়িত্ব হলো একটু বৈদেশিক নিয়ে কথা বলেন, মায়ানমার নিয়ে কথা বলেন, ভারত নিয়ে কথা বলেন। আমি তখন বুঝতে পারবো যে আপনি কোন অ্যাঙ্গেলে দেশটাকে দেখছেন। দেশের অভ্যন্তরের সমস্যা নিয়ে আমি ইতিমধ্যে আপনি বেশ ঝড় তুলেছেন এবং ইতিবাচক পন্থায় আপনার মানুষ গ্রহণ করেছে। শুধু শুধু সুমনেই কেন ঝড় তুলবে? ঝড় তোলার কি আর কোনো মানে নেতা নেই বাংলাদেশে? শুধু সুমনের কথা বলিনি, আমি সুমনের উদাহরণ দিলাম এখানে। সুমনও বলবে, পাশাপাশি যারা বিরোধী দল আছেন, আমি জিএম কাদেরকে বলবো, আপনি জাতীয় পার্টির সংসদীয় দল, আপনি আমার অপোজিশন নেতা, ব্যারিস্টার মাহমুদ, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি একটু বোঝেন ভালো। তাদেরও জাতীয় পার্টি কিন্তু স্পেসিফিক থাকতে হবে। এবং সরকারকেও বলবো, ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন, আপনি যেই দল যেখান থেকে হন না কেন, আপনারা সংসদে গিয়েছেন কথা বলার জন্য, তো আপনাদের তো কোনো ভয়ভীতি নেই, আপনারা নিরপেক্ষ আছেন। এখানে নিরপেক্ষে বলেন যে সরকারের পররাষ্ট্রনীতি এবং এই মায়ানমার সম্পর্কটা কি হতে পারে, আপনি আলোচনা করেন সংসদে। ইতিমধ্যে আপনি বলেন একটা দিন নির্ধারণ করেন বা 2টা দিন, ওই দিন আলোচনা হবে ভারত বাংলাদেশ মায়ানমার ইস্যু। কেন সরকার একা হাত দিচ্ছে? একা কথা ঠিক না তো। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি সংসদের প্রত্যেক সদস্যকে নিয়ে একে সংসদে কথা বলে 1টা বা 2টা দিন নির্ধারণ করেন সংসদ কথা বলার জন্য। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বলবো, আপনি একা কথা বলছেন কেন? আপনার সাথে অন্যদের কথা বলতে বলে। সংসদে 350 জন এমপি যদি কথা বলে একটা ইস্যু হবে। কিন্তু কিন্তু যেহেতু সরকার সবকিছু ধামাচাপা দিয়ে কোণঠাসা করে একাই কথা বলছে, অর্থাৎ প্রধানমন্ত্রী যা বলেন সেটি পলিসি, সেটি নীতি। এখন এটা দেশ হইতে পারে, বৈদেশিক ক্ষেত্রে কিন্তু অতটা সোজা হবে না। কারণ এখানে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন লবি কে কিভাবে খেলতেছে এটা বোঝা মুশকিল। তো কাজে আমার এখন প্রধান হবে যে সংসদের ভিতরে কথা বলেন, একটা ঐক্যমত্য সৃষ্টি করেন। ন্যূনতম বলছি যে মায়ানমার ইস্যুতে একটা অ্যাপ্রোচ তৈরি করেন যে আমরা এইটা বলতে চাই। প্রয়োজনে বিএনপির সাথে কথা বলেন, অসুবিধা কি? সেটা একটা দল, অপোজিশন যারা আছে কথা বলে। এই জন্য বলবেন দেশের ইস্যুতে সরকার কি প্রমাণ করতে হবে, আমি দলমত নির্বিশেষে সকলের সমর্থন চাই, হাতটা শক্তিশালী করে।